আসসালামু আলাইকুম। আলিস অ্যাগ্রো, যার স্বত্বাধিকারী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি, জাতীয় দলে খেলেন। তো আমাদের এই যে সেক্টর, লাইভস্টক সেক্টর, এই সেক্টর যে কতভাবে সমৃদ্ধ হচ্ছে এটা আমরা কিন্তু বুঝতেই পারছি না। ছোট ছোট ইনিশিয়েটিভ হোক বা বড় বড় প্রজেক্ট হোক, যেভাবেই হোক না কেন, আমরা যে এই সেক্টরটাকে সমৃদ্ধ করার পিছনে সবাই উঠে পড়ে লেগে আছি বা সবাই কাজ করছি, এটাই তার প্রমাণ যে একজন ক্রিকেটার উনিও ছোট পরিসরে হলেও এই কাজে এনগেজড হয়েছেন। সেই আলিস অ্যাগ্রো রংপুরে একটি খামার, যদিও আমাদের যে এই খামারের স্বত্বাধিকারী ওনার বাসা চট্টগ্রামে, উনি এখানে খামার করেছেন। এখানে খামার করে কিভাবে গরুকে নার্সিং করলেন এবং কিভাবে বাজারজাত করলেন, টোটাল যে বিষয়টা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি তো যে ইয়াসির আলীর বাবা হচ্ছেন, আপনি যদি একটু পরিচয়টা দিতেন মানুষের সামনে একটু। আপনি জাস্ট আপনার শওকত আলী চৌধুরী। আচ্ছা, তো আপনি চট্টগ্রামে, আপনার তো নানা ধরনের বিজনেস আছে বা আপনাদের আপনার ছেলেরও, তো এখানে আপনি কেন হঠাৎ করে এই ইয়াতে আসলেন? কি কোন আঙ্গিকে আসলে কি ধরনের চিন্তা ভাবনা থেকে? এটা আসলে হঠাৎ করেও না, আপনারা তো বেশ কিছুদিন ধরে করছেন। চিন্তার চেয়েও এটা বেশি হলো শখের। আচ্ছা, শৌখিনতার বসে। আচ্ছা, এগুলো দেখে আপনার ভালো লাগে খুব। অনেক মানে আপনার সাথে একটা সখ্যতাও দেখলাম। এর সাথে আপনি তো মাঝে মাঝে আসেন, আপনি তো রেগুলার আসেন না। হ্যাঁ, দুবার আসেন। তাহলে আপনার ওর সঙ্গে এত সুন্দর সখ্যতা গড়ে উঠলো, এটা কারণ কি? এটাকে দীর্ঘদিন ধরে আছে আপনার সাথে? গরু আজকে প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছর আপনার সাথে? যখন একদম বাছুর ছিল, হ্যাঁ, ছোট ছিল, তখন থেকে আছে। তার মানে ওদের সাথে আপনার সখ্যতাটা খুব সুন্দর। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনি খামার পরিচালনা করলেন, কয়টা ব্যাচ আপনারা এখান থেকে ইয়ে করলেন? সব কি এরেই করলেন? এরে গরুই? জি, সবাই মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা, কতগুলো ব্যাচ এখান থেকে বের করলেন এ পর্যন্ত? আমি পর্যন্ত 5টা, এটা সহ 5টা হবে। 5টা ব্যাচ। আচ্ছা, তো এখানে যে গরুগুলো তৈরি করছেন এগুলো আপনি বাজারজাত কোথায় করছেন? সাধারণত আমি চট্টগ্রাম নিয়ে যাই। চট্টগ্রামে? আমার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ইভেন নিজেরও। তার মানে নিজেরও, মানে আপনি এই থিঙ্কিংটা আপনি আমাকে বলতেছিলেন এর আগে, যে আপনি নিজে যেন একটা ভালো মাংস পান, যার জন্য লালন পালন, আবার আপনার বন্ধুবান্ধব আশেপাশে সারাউন্ডিং যারা আছে তাদেরকে নিয়েও, তাদের যেহেতু একটা রেগুলার চাহিদা প্রতি বছর কোরবানিতে, সেই উদ্দেশ্যে আপনি এই খামারটা পরিচালনা করেন। এখন কি আপনার ডিমান্ড অনেক বেশি? আপনার বন্ধু বান্ধব সার্কেল পার করে ফেলছে? অনেক বেশি। মানে আপনি সাপ্লাই দিতে পারছেন না? সম্ভব না, কোনোভাবে সম্ভব না। আচ্ছা, আপনি এই গরুগুলোকে আপনি যে এর আগে 5টা লট দিয়েছেন, সেটা আপনাদের নিজস্ব বন্ধু বান্ধবের মধ্যেই হয়তো দিয়েছেন। দেওয়ার ফলে তাদের রিফ্লেকশনটা কেমন? যে এই গরুগুলোর কি ফ্যাট খুব বেশি, যে চর্বি বেশি, বা খেতে সুস্বাদু নয়, এইরকম কোনো রিফ্লেকশন আপনার কি, মানে আসলে পজিটিভ নেগেটিভ রিফ্লেকশন? আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু গত প্রত্যেকটা গরু বিক্রি করার পরে আমার আশেপাশেই কিন্তু গরুগুলো জবাই হয়। আমি ঘুরে ঘুরে দেখি মাংসের কোয়ালিটিটা কেমন এবং চর্বির পরিমাণটা কেমন। আমি যেভাবে গরুগুলোকে নিজে কিন্তু খাদ্য তৈরি করি, নিজে খাওয়াই, ঘাসের চাষ আছে, ঘাস চাষ করে, সাইলেজ আপনারা দেখবেন আমার এখানে সাইলেজের বস্তা আছে। হ্যাঁ, সব প্রাকৃতিক খাদ্যগুলোই কিন্তু আমি দিই। আপনি দানাদারের প্রতি খুব বেশি হ্যাবিটেট না, আপনি খুব বেশি কনসেন্ট্রেট খাওয়াতে চান না। যদিও আমার কাছ থেকে আপনি সাজেশন নেন মাঝে মাঝে, কিন্তু কনসেন্ট্রেটের প্রতি আপনার গুরুত্ব কম, এটা আমি দেখছি। সব থেকে বেশি আপনি ন্যাচারাল ঘাসের প্রতি আপনার টার্গেটটা বেশি, যে ঘাস কত বেশি ইয়া করা যায়। আপনার দেখবেন এখন আমার এখানে ঘাস আছে। ভুট্টা আবাদ করছেন সাইলেজের জন্য, হ্যাঁ, আবার কর্নের জন্য যেটুকু দানাদার দেন হয়তো ওই ভুট্টা এটা দিয়ে নিজস্ব উৎপাদনে প্রত্যেকটা জিনিস নিজেই উৎপাদন করার চেষ্টা করছি। মানে এটা নিজে যেহেতু আপনি খাবেন এবং আপনার বন্ধুবান্ধবরাও সেটা যেন একটা ভালো একটা মিট পায়, এটাই তো উদ্দেশ্য। আচ্ছা, এটার আপনার কীরকম পাচ্ছেন প্রত্যেকটা অ্যানিমেল থেকে? ফিডব্যাক কেমন পাচ্ছে? এটা এখন আমরা এতক্ষণ যে আলাপগুলো করলাম, এই আলাপগুলো ধরে নেন যে মানুষের জন্য, মানে যারা
আপনার নিয়েছেন গরু, কিন্তু আমরা একটু ডিসক্লোজ করতে চাই একটা বিষয়, সেটি হলো যে আপনি একজন বড় বিজনেসম্যান, এই জায়গাটাতে ইনভেস্ট করছেন ছোট আকারেই হোক, তো যেহেতু আপনি একজন বিজনেসম্যান, তাই আমি একটু আপনার কাছে আউটপুট চাইবো যে আসলে আমাদের যে দর্শক যারা আছে তারা যেন জানতে পারে যে আসলে এটাতে কি কোনো আছে কিনা, বেনিফিট আছে কিনা। বেনিফিট এটুকু একটু জানানো দরকার আসলে। হ্যাঁ, বেনিফিট আপনি যদি বেনিফিটেড না হন তাহলে অন্যান্যরা তো এটাতে আগ্রহী হবে না। বেনিফিট বলতে আপনাকে যেটা বলি, প্রথম 1 বছর 2 বছর 3 বছর হয়তো আমার অভিজ্ঞতার কারণে আমি খুব একটা বেনিফিটেড হতে পারেননি। গত বছর মোটামুটি কিছুটা আমার লাভের মুখ আমি দেখলেও আশা করতেছি এবছর আমার আরেকটু বেটার হবে। একটা বিষয় এখানে আপনাদেরকে জানায় রাখি, যেহেতু উনি মিট কোয়ালিটিটাকে এনরিচ করা, এবং এখানে উনি যেহেতু নিজে খাবেন এবং নিজের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেবেন, ওনার সবসময় আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেবেন, তাতে উনি সব থেকে বেশি এদের হেলথ কনসার্নটা উনি খুব বেশি গুরুত্ব দেন, যে এদের হেলথটা কীভাবে ভালো থাকবে এবং যে নিউট্রিশনটা দিচ্ছে এটা ন্যাচারালি কতটা ফ্রুটফুল করা যাবে, ন্যাচারালি কতটা বেশি ইনগ্রেডিয়েন্ট এখানে যুক্ত করা যায়। এইটা করার কারণে যেটা হয়েছে যে ওনার সময়টা বেশি লেগে যায়, সময়টা বেশি লাগার কারণে ওনার কস্টিংটা বেশি পড়ে, যার জন্য বেনিফিটের মাত্রাটা হয়তো একটু কম। আপনি এখানে যদি করতেন যে অনেক ধরনের জিনিস আছে, যে আপনার ফার্মেন্টেড কর্ন আছে, তারপরে আপনার ইউরিয়া মোলাসেস স্ট্র, তারপরে নানান ধরনের যেগুলো ব্রয়লারের ফিড, তারপরে আপনার নানা ধরনের এখন মিক্সচার দিয়ে অনেকেই খাবার তৈরি করতেছে, একেবারে অনেক মেডিসিন দিয়ে তৈরি করছে, যদিও এরা মেডিসিন বলে কিন্তু আসলে আমি বলি না, এগুলো হচ্ছে ফিড ইনগ্রেডিয়েন্ট। তো এগুলো মিক্সচার করে যে খুব বেশি হাইলি মানে কি বলবো যে এনার্জেটিক ফিড যেগুলো তৈরি করে খাওয়াচ্ছে, এইসব খাবার কি আপনি খাওয়ান? হ্যাঁ, আপনি শুরুতেই বলছেন, তারপর আমি একটু জিজ্ঞাসা করি। ওইসব খাবারের উপরে আমি খুব একটা আস্থাশীল না। একটা কারণে আস্থাশীল না, ওইটা হলে কিন্তু আমি 3 মাসে আমার গরুটা কিন্তু এখন যা দেখছেন এগুলো কিন্তু আমার এখন হয়ে যেত 9 মাসের মধ্যে। হ্যাঁ, আমার 9 মাসের কিন্তু 9 মাসের শ্রমে অবস্থানটা এটা কিন্তু আপনার অলরেডি আপনি হয়তো 2টা ব্যাচ বের করতে পারতেন ওইভাবে করলে। তো আমার মনে হয় কি আমাদের কিছুটা নৈতিকতারও তো একটা বিষয় আছে, তাই ওই দিক থেকে চিন্তা করেও আমাকে জিনিসটা মাথায় রাখতে হয় আর কি। তো আপনার আমি একটু ইয়াদেরকে একটু জানাতে চাই, আমার দর্শকদের, যে আসলে এই অ্যানিমেলগুলোর কোনটার কীরকম রেট হয়েছে আসলে। যেমন এই গরুটা, এটা তো 2 বছর হয়ে গেছে, এটা আপনার কি পরিমাণ ওজন হতে পারে? এটা ঈদ আসা পর্যন্ত আমি আশা করতেছি, মন হিসাবে বলি। মন হিসাবে বলেন, সমস্যা নেই। প্রায় 8 মণের কাছাকাছি যাবে। 8 মণের কাছাকাছি। এটা মাংসের ওয়েট? মাংসের ওয়েট, নেট ওয়েট। হ্যাঁ, নেট। আর এটা এবার 8 মণ হবে। 8 মণের বেশি যাবে। আচ্ছা, এই 8 মণ বা 8 মণের বেশি, এগুলো কীরকম প্রাইস আপনার কি এগুলো? আমাকে আরেকটা জিনিস বলেন, আমি কিন্তু এখানে দাম আমি বলছি যে উনি রিকোয়েস্ট করছেন দাম না বলার ক্ষেত্রে, তারপর আমি একটু বলতে চাই যে যারা দর্শক আছেন তাদের একটু আইডিয়া দরকার আছে। এই আইডিয়ার জন্যই আমি এইটুকু ওনার কাছ থেকে অনুমতি নিয়ে যে না, দামটা বলা অন্তপক্ষে, যে আপনি তো এগুলো সেল করে ফেলছেন নাকি? সব সেল, অলমোস্ট সব সেল। ওনার আগেই এগুলো সেলের প্রসিডিউরটা কীরকম, কিভাবে আপনি সেল করেন? বন্ধু বান্ধব যারা আছেন ওরা আমাকে 8 মাস আগে বলে দেন আমার এসএজের গরু লাগবে। আচ্ছা, তখন আমি বলি এসএজের গরু যদি নিতে হয় তোমাকে 8 মণে একটা গরু বা 8.5 মণে একটা গরু নিতে গেলে 2.5 লাখ প্লাস নিতেই হবে। এর নিচে দিলে কিন্তু আর সম্ভব হবে না। তাইলে 2.5 লাখ দিলে যে খুব একটা লাভ হবে তাও না, কিন্তু একটা মিনিমাম কষ্ট আছে, ওইটা করে হয়তো বা কিছুটা প্রফিট থাকতে পারে। এই নেভারেজ আপনার 2.5 লাখ টাকা তো যাবে, হয়তো কোনোটাও 10-20 হাজার বেশি যেতে পারে, কোনোটা যেহেতু এটা চয়েসের ব্যাপার। আপনি তো মাংস ওয়েট করে বিক্রি করেন না? না, মাংস ওয়েট করেন না। মাংস কোনো। আচ্ছা, এইটাকে আপনি কিভাবে দেখেন? আপনি যেহেতু এটার সঙ্গে জড়িত, কোরবানি মাংস বা গরুগুলোকে যে ওয়েট করে বিক্রি করার যে ট্রেডিশনটা শুরু হয়েছে দেশে, এটাকে আপনি কিভাবে দেখেন? কোরবানির মাংস বা গরু বা পশুকে ওয়েট করাটা আমাদের ইসলাম ধর্মের মধ্যেও কিন্তু এটাকে নিষিদ্ধ। বিশেষ করে কোরবানিটা, কোরবানিটা তো 100% এটা করা ঠিক না। মানে এটা যতটা লুক্রেটিভ হয়, সুন্দরের উপরে যতটা সৌন্দর্য, একটা গরুকে যত সুন্দর করতে পারে এটা ওয়েটের বড় কথা না, সৌন্দর্যটা গরুটাকে কতটুকু সুন্দর করতে পারে। আপনার গরুগুলো কিন্তু সবগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। এবার
মানে প্রত্যেকটা গরুই একেবারে একবার যদি দর্শন করে তাহলেই কিন্তু সবার চোখে লেগে যাবে গরুগুলো, এত সুন্দর। যাই হোক, এটা আপনি বলছিলেন যে ওইটা 8 মণ, এটা প্রায় 8.5 মণ। তো 8.5 মণ, এটা রেট কীরকম যাবে? 2.5 লাখ প্লাস। 2.5 লাখ প্লাস। তাহলে তো আপনার ম্যাক্সিমামে 2.5 লাখ প্রাইস আছে এখানে, ম্যাক্সিমাম। হয়তো একটা একটু কম বেশি হতে পারে, ম্যাক্সিমাম। আচ্ছা, এই যে আপনি তাদের কাছে অর্ডার নিলেন, আপনি কি প্রি বুকিং নেন? প্রি বুকিং নিয়ে ইয়ে করছেন? প্রি বুকিং নিয়ে তারপরে আপনি সেল করেন। আচ্ছা, সেলটার রেটটা কখন তাহলে ঠিক হয়? আপনি তো আগে একটা আইডিয়া দিলেন, মিউচুয়ালি ওদেরকে বলে ওরা বুঝতে পারে তো একটা সুন্দর গরুর দাম কত বা হতে পারে। ওখানকার মার্কেট তো একটা ভ্যালু ইয়া আছেই, মার্কেটের সাথে মার্কেটের রেট সামঞ্জস্য আছে। রেখে করতে হবে, প্লাস যারা নেবেন তাদের সাথে তো আমি এমন কোনো কাজ করতে পারবো যেটা অমানবিক কাজ। অমানবিক কাজ। হ্যাঁ, তাহলে এই যে রিজনেবল একটা পজিশন আমাকে যেতে হবে। আপনি ওদের কাছ থেকে একটা আইডিয়া নিলেন বা প্রি বুকিং নিলেন, কিন্তু ফাইনাল যে রেটটা, এটা কি তাহলে লাস্ট ডেতে লাস্টের জন্য সাথে বসে ঠিক করে একবারেই যখন গাড়িতে উঠবে সেরকম দেখার পর আমার টোটাল কস্ট ওদেরকে আমি বলে দিই একবারে টোটাল? আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কস্টিং লেখা আছে আপনার? একদম সবকিছু, সবগুলো একদম সবকিছু ট্যাগ অনুযায়ী একদম একদম প্রত্যেকটারই লেখা আছে, এবং আমার কত খরচ হইতে পারে, হ্যাঁ, কত খরচ যায়, আমার প্রত্যেক মাসের খরচ আছে। এবার তোমরা যদি কি মন চায় আমাকে কি করবা করো। আচ্ছা, আমার আত্মীয় বন্ধু বান্ধব তো সবাই খুবটা হইতে কিন্তু থাকে না। আপনি যদি মার্কেটের সাথে আমি ইয়ে করি, কন্ট্রাস্ট করি, তাহলে মার্কেটের সাথে করলে কি এটা সম্পর্কের বাইরে গিয়ে যদি আমি আলাপ করি, সম্পর্কের বাইরে গিয়ে যে আসলে এই গরুগুলোর মার্কেট ভ্যালু কি এরকম হবে? কি এরকমই হবে, এরকমই হবে, তার চেয়ে বেশি হবে, বেশি হবে, কম হবে না। তার মানে তারা বেনিফিটেড, তারা সবাই বেনিফিটেড। আপনি আপনারটা বাদে দিলাম, আমার কথা হলো যে যারা ক্রেতা, হ্যাঁ, যারা ক্রেতা, আপনারটা আমি খামার হিসেবে পরে বলছি, যেটা হলো যারা ক্রেতা তারাও তো বেনিফিটেড। যেহেতু তারা বেনিফিটেড হবে, ওনারা সন্তুষ্ট না হলে, ওনারা বেনিফিটেড না হলে আপনি তো পাঁচটা ব্যাচ আপনি উঠাতে পারতেন, আসতো না। এটাও ঠিক যে 5টা ব্যাচ উনি উঠাতে পারতেন না। তাহলে এই গরুগুলো আপনার ইয়ে হচ্ছে কবে, সেল করছেন কবে? কোরবানির আগে চলে যাবে। কোরবানির আগে, কোরবানির আগে হয়তো 2-10 দিন আগে ডেলিভারি দিয়ে 2-10 দিন আগে ডেলিভারি, মানে তারা 10 দিন আগে নিয়ে যাবে এখান থেকে। তো আমরা জানলাম যে আসলে এই যে গরুগুলো উনি কীভাবে প্রি বুকিং নেয় এবং কীভাবে মার্কেটিং করে। আমি যদি বলি যে আমাদের এই উত্তরবঙ্গের যে খামারিগুলো আছে, তারা আসলে কোন স্টাইলে মার্কেটিং করলে বেশি 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 বেনিফিটেড হবে, আসলে ছোট ছোট যে ক্ষুদ্র খামারি যারা আছে, আপনার চিন্তা ভাবনা, আপনি তো যেহেতু চিটাগাং থেকে আসেন, এখানে লেবার দিয়ে কাজ করেন, সামগ্রিক দিক বিবেচনায় আমি যদি এই উত্তরবঙ্গের অ্যানিম্যালই তো এগুলো নিয়ে যাচ্ছেন আপনি দক্ষিণবঙ্গে, হ্যাঁ, তো তারা এই উত্তরবঙ্গের লোকগুলো কীভাবে বেনিফিটেড হবে? আমার মনে হয় আপনার সাজেশন, এটা আমি সাজেশন বলতে আমি অত গভীরে তো খুব একটা যাওয়ার মতো অভিজ্ঞতা এখনও আমার হয় নাই। আমার জন্ম, ওদের খরচ কিন্তু আমার চেয়ে অনেক কম পড়বে, কারণ ওরা 1-to-1 কাজ করে, একটা বা 2-3টা গরু নিয়ে কাজ করবে, ছোটো ছোটো যারা খামারি আছে বা যারা 1-2টা গরু পোষে। আমাকে তো যেহেতু অনেকগুলো গরু নিয়ে কাজ করতে হয়, আমাকে এখানে অনেক ওয়েস্টেজ হয়। যেমন আপনি একটা গরু কিনতে গেছেন, টার্গেট করে গেছেন, 3টা গরু কিনছেন, 2টা গরু একটু ভুল হয়ে গেছে কিনতে, টার্গেট করেছেন সময় কম, 5টা গরু 10টা গরু বেশি কিনে ফেলতে হয়েছে, কেনার পরে সে সময় আপনি লস খাইতে পারেন। কিন্তু যারা 1-2টা নিয়ে কাজ করতে দেখে শুনে কিনতে পারতেছে, সময় নেই। কিন্তু আমি বলছি যে এই যে চিটাগাংয়ের মার্কেট, সিলেটের মার্কেট, ঢাকার মার্কেট, এখানে তো একটা ভালো প্রাইস আছে, সেটার থেকে আমাদের এই সাইডের মার্কেটে তো একটা ভালো ডেভিয়েশন আছে, ভালো পার্থক্য আছে। এই পার্থক্যটা এই লোকাল মার্কেটে তারা কিভাবে পুষায় নিতে পারবে? চিটং এবার ঢাকায় খুব একটা গরু লালন পালন করে না, আপনাদের উত্তরবঙ্গের গরুগুলোই সব ওখানে যায়। আমার মনে হয় 50-60-70% গরু কিন্তু এদিক থেকে যায়। হ্যাঁ, তারপর মনে হয় ওরা তো যেহেতু প্রত্যেক বছর এদিক থেকে গরু নিয়ে যায়, ডেফিনেটলি তারাও হয়তো কোনো না কোনোভাবে লাভবান হচ্ছে। ডেফিনেটলি তারা লাভবান না হলে তো তারা এভাবে গরু আর নিতেন না। আমার মনে হয় ওরা আমার চেয়ে মনে হয় অনেক বেশি অভিজ্ঞ, আরো বেশি অভিজ্ঞ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই অভিজ্ঞতাটা আমরা আপনার কাছ থেকে আরো পরে নিব। হ্যাঁ, তাহলে উনি আরো পরে হয়তো এটা ডিসক্লোজ করতে যাচ্ছে। ওকে, ভালো। আমরা এই গরুগুলোকে লালন পালন করতে গিয়ে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না না না, আমার এরকম তেমন কিছু হয় না, বরং যে জিনিসটা আমি পেয়েছি এখানে, এইসব এলাকার স্থানীয় চেয়ারম্যান, তারপর যারা উপজেলায় যারা অফিসার বা যারা ডাক্তার থেকে শুরু করে যারা যারা ছিলেন, ওরা অনেক বেশি কোঅপারেটিভ, অনেক বেশি কোঅপারেটিভ। এটা আমি মনে হয় এটা আমার একটা মনে করতে পারেন
এটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। এদের এত সুন্দর, এত মানে অ্যাপ্রোচটা আর কি। জি জি অ্যাপ্রোচটা আমার একটা, এদের এত মানে যে কোনো সমস্যার কথা বললে কিন্তু ওনারা কিন্তু সাথে সাথেই সাথে রেসপন্স করেন। আরেকবার আপনার গত বছর 3 আগে ঘূর্ণিঝড় আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্থানীয় মানুষজন যারা আছে, আমার একটা গরুর ক্ষতি হয়নি, কিন্তু হয়তো ঘর ভেঙে গেছে, কিন্তু গরুর কিছুই হয়নি। মানে জোড়া হলে চুরি হয়ে যেতে পারতো। হ্যাঁ, তখন গরু বেশি ছিল, অনেক গরু ছিল, প্রায় 40টা গরু ছিল। তাহলে মানে এমনিতে আপনি মেজর কোনো প্রবলেমে পড়েননি কেন? আমি বলি যে আপনি এই গরুগুলোকে কি কি ভ্যাকসিন করছেন? খুরা রোগের ভ্যাকসিন দিয়েছেন, লাম্পি, তারপরে হচ্ছে গলাফুলা। জি। তাহলে এই যে গরুগুলোকে মোটা তাজা করার ক্ষেত্রে আমি বারবারই বলি, যারা হৃষ্টপুষ্টকরণ করবেন তাদের এই ভ্যাকসিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনেশন কিন্তু 100% কমপ্লিট, এবং সেটাও কোয়ালিটি ভ্যাকসিনটাই অবশ্যই করেন আপনি। সময় মতো কৃমি ওষুধ এগুলো আপনি নিয়মিতই করেন। তাহলে এই জায়গাগুলোতে কোনো ঘাটতি নেই। এবং এইখানে আপনারা খাবার এসে দেখতে পারেন যে এই জায়গায় খাবার কখনোই, এই যে হাইলি এনার্জেটিক যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কখনোই প্রোভাইড করা হয় না। আপনার ছেলের কনসার্ন কীরকম? সে তো একজন ক্রিকেটার, সময় দিতে পারে না, আর এইসব ব্যাপার নিয়ে তো খুব একটা হয় না। জানে কিনা সে জানে, সব জানে, সে এনজয় করে, কিন্তু এনজয় করার মতো সময় তো তার নাই। সে তো খেলা নিয়ে ব্যস্ত, সে খেলা নিয়ে ব্যস্ত থাকে এখনও, কিন্তু সে সিলেটে আছে। আপনার এই যে বয়স, এই বয়সেও আপনি যে মুভমেন্ট করেন, আপনি যেরকম অ্যাক্টিভ থাকেন, এই অ্যাক্টিভ থাকার জন্য কি এটা একটা আইটেম? আমার মনে হয় এরাই আমাকে সুস্থ রাখে। এরা মনে হয় আমাকে সুস্থ রাখে, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার অনেক বন্ধু বান্ধব, আমার জুনিয়র অনেক ছেলেপিলে বা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকভাবে আপনার আনেবল হয়ে গেছে, ফিজিক্যালি আনেবল হয়ে গেছে তারা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো সব কিছু আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছে। একা আপনি তো মুভমেন্ট করতেছেন কোনো প্রকার অ্যাসিস্ট্যান্স ছাড়া, একা। তো আমি মনে করি যে মানসিক যে প্রশান্তির জায়গাটায় যারা একটু আমরা বলবো যে একটু ভারীর দিকে যাচ্ছেন, ক্রিয়েটিভ, কিন্তু এটা অনেক বেশি ক্রিয়েটিভ জিনিস। কিন্তু ক্রিয়েটিভ জিনিস আপনি 8 মাস আগের পরে ঠিক তার 2 মাস পরে এসে আবার যখন দেখবেন, আপনার যখন চেঞ্জ, চোখটা ভরে যাবে, বুকটা ভরে যাবে, মনটা ভরে যায়। কি লাভ হলো না হলো এটা পরে কথা, কিন্তু আমার যে একটা আপনার এই ক্রিয়েটিভিটি, এটা কিন্তু এত চমৎকার জিনিস, আপনার আসলে ভালো লাগবে। ভবিষ্যতে কি ডেইরি করার ইচ্ছা আছে আপনার? আপাতত আমার চিন্তা ভাবনা নাই, এটাতেই আপনি হৃষ্টপুষ্টকরণেই থাকবেন। আমি আসলে আপনাদের উত্তরবঙ্গে আসার একমাত্র কারণ কিছু অভিজ্ঞতা নেওয়াটা। আচ্ছা, শিখতে আসছি। তো আমি দেখলাম যে ওনার শেখাটা ভালো। উনি যেটিকে বললেন সেটি হচ্ছে যে এখানকার লোকজন কোঅপারেটিভ, যাকে এটা আমাদের জন্য আমরা গ্রেটফুল আপনার কাছে যে আপনি একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন আমাদের উত্তরবঙ্গের লোকজনের দিক থেকে। আর আমি মনে করি যে আমাদের দক্ষিণবঙ্গে যারা আছেন বা যেসব মার্কেট প্লেস যেগুলো আছে, এগুলোর সঙ্গে আমাদের উত্তরবঙ্গের লোকের যদি কোঅপারেশন হয়, তাদের সঙ্গে যদি ইন্টারলিঙ্কেজ বাড়ে এবং ভালো একটা মার্কেট লিঙ্কেজ যদি তৈরি হয়, তাহলে আমরা এই উত্তরবঙ্গের খামারিরা যেমন বেনিফিটেড হব, আপনাদেরও কষ্টটা কম হবে, বাংলাদেশ বেনিফিটেড হবে, পুরো বাংলাদেশ বেনিফিট হবে। ভালো কথা, যে পুরো বাংলাদেশ বেনিফিটেড হবে। কারণ হলো এই যে আপনারা ওখানে তো তৈরি করতে পারছেন না, জায়গার অভাব, লেবার কস্টটা বেশি, অভিজ্ঞ মানুষ, আবার নানা ধরনের ইয়ে আছে ওখানে। হ্যাঁ, যে আমি চেষ্টা করবো চিটুংয়ে আমি কিছু করবেন, করার চিন্তা ভাবনা আমার আছে। আমরা দেখতে চাই, আমি একটু শিখে নিয়ে আলিস অ্যাগ্রো বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের একটা ব্র্যান্ড হবে, এটা আমরা দেখতে চাই এবং এটা আশা করি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, কোনো বিষয়ে আপনার যদি বলার থাকে একটু বলেন। এখন কোরবানিটা এমন একটা জিনিস, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামত দিচ্ছেন, সুন্দর সুস্থ পশু দিয়ে কোরবানি দিতে বলছেন। আমরা বড় গরু দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো কোনো কিছু যাতে আমরা না যাই, মানে আপনার চোখে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মূল বিষয়। আমরা যাতে লোক দেখানো কোনো কিছু না, সামর্থ্য অনুযায়ী একদম নিখুঁত গরু কোরবানি দিব, সুস্থ সবল সুন্দর নিরোগ গরুকে বা গরু পশু যাই দিই না কেন আমরা যাতে নিরোগ হয়, কিন্তু লোক দেখানো যাতে কোনো কিছু না হয়। তাহলে আমরা যে এই শেষ সময়ে এসে আপনার এই কথাটা আমি সমস্ত বাংলাদেশের যারা কনজিউমার আছেন তাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। আসলে খুব ভ্যালুয়েবল কথা। এই কথাগুলো আসলে যারা লালন পালন করে তাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো খুব কম আসে। আমি
বলতে চাই যে এই শেষ সময়ে এসে আমরা আপনার ফাইনাল প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও করলাম যে এই গরুগুলো সোল্ড হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা দেখে অনেকেই তো আগ্রহ প্রকাশ করবে যে হ্যাঁ আমিও যদি আলিস অ্যাগ্রো থেকে একটা গরু নিতে পারতাম, এবার কি নেওয়ার কোনো সুযোগ আছে আর? তাহলে আমরা লেট করে ফেলেছি। আমরা দর্শকদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা যদি মনে করেন কারো এরকম অ্যানিমেল হয়তো নিজে ইয়ে করতে পারছেন না, লালন করতে পারছেন না, আপনার ভালো একটা মিট সোর্স থেকে ভালো একটা পশু নিয়ে কোরবানি করবেন, প্রতি কোরবানি ঈদেই এখান থেকে যেহেতু গরু যায় আপনারা এখানে চুজ করে গরু নিতে পারবেন এবং সেটা আগেই অগ্রিম প্রি বুকিং দিয়ে আপনি নির্ধারণ করে ফাইনালি একদম শেষ সময় আপনি এসে মূল যে রেটটা সেটা আপনি তৈরি মানে নির্ধারণ করে আপনি পশুটি ক্রয় করতে পারবেন। কতগুলো অ্যানিমেল থাকে? 35 খুবই কম, লিমিটেড। তো এটা যাদের আসলে খুব বেশি শৌখিন এবং একদম নিখুঁত কোরবানি দিতে চান তাদের জন্য অবশ্যই এটা একটা ফ্রুটফুল হবে এবং হেলদি। আমি বলবো যে হেলথ কনসার্ন, যেহেতু এটা পুরোটাই মোটামুটি আমার কনসালটেশনই চলে, এখন এটা আমি একদম পুরোপুরি আপনাদেরকে ইয়ে করতে বলছি না, যে অন্তপক্ষে আমি এটুকু নিশ্চিত বলতে পারি যে সেটা হলো যে এখানে কোনো হার্মফুল জিনিস ব্যবহার করা হয় না। আমি তো সেগুলো বিশ্বাস এবং সেগুলো ইউজ করা থেকে টোটালি বিরত থাকি। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে যারা নতুন খামারি আছেন তারা যেমন উদ্বুদ্ধ হতে পারবেন এবং যারা মার্কেট চ্যালেঞ্জ এবং মার্কেট লিঙ্কেজ নিয়ে কাজ করছেন তারাও এখানে শিক্ষণীয় কিছু বিষয় পাবেন এবং সেগুলো নিয়ে আপনারা যদি অ্যানালাইসিস করেন হৃষ্টপুষ্টকরণ খামারের যে বেনিফিশিয়াল দিকগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।